আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে জুলজির সর্বশেষ অধ্যায় প্রাণীর আচরণ চ্যাপ্টারে। তো আজকের ক্লাসে আমরা বরাবরের মতোই কনসেপ্ট এবং টেকনিকের সমন্বয়ে এই অধ্যায়ের দাগানো লাইনগুলো কভার করব ইনশাল্লাহ। তো একটি খুশির খবর হচ্ছে আজকের ক্লাসের পরই জুলজির যে প্লেলিস্টের কাজটা আমরা হাতে নিয়েছিলাম ইনশাল্লাহ প্লেলিস্টটা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আর আশা করি আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দিতে পারছি। 100% সবসময় তো দেওয়া সম্ভব হয় না, তবে আমার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। আশা রাখি যে যদি কেউ প্লেলিস্টের ক্লাসগুলো করে ইনশাআল্লাহ সে উপকৃত হবে। অন্তত এমসিকিউ নিয়ে তার আর টেনশন করা লাগবে না। আর সিকিউতে তো অবশ্যই, সিকিউতে ধরো যে তুমি মেইন বই যদি পড়ো ভালো করে, তো সিকিউতে তুমি অ্যাডভান্টেজ তো পাবাই অবশ্যই। তো বাড়তি বকবক আর না করি, আমি কিন্তু কখনোই বাড়তি বকবক করি না, একদম প্রথম মিনিটেই ক্লাসের পড়ায় চলে যায়। তবে আজ যেহেতু শেষ ক্লাস জুলজির, এর জন্য একটু হালকা বাড়তি কথা বললাম। তো যেহেতু প্রাণীর আচরণ পড়তেছি, আমরা একটু দেখি যে আচরণ সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, প্রাণীর আচরণ সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় ওটা হচ্ছে ইথোলজি বা আচরণবিদ্যা। ইথোলজি বা আচরণবিদ্যা। তারপর একটা এমসিকিউ আসে, এটা মাজেদা ম্যাডামের বইয়ের এমসিকিউ দেখবা, অনুশীলনীর এমসিকিউ, যে ইথোলজির জনককে টিনবার্জেন, নিকোলাস টিনবার্জেন। তুমি এটা এভাবে মনে রাখতে পারো, নিকোটিন দিয়ে, নিকোটিন। ইথোলজির জনক নিকোটিন, এই যে নিকোটিন, নিকোটিন। হ্যাঁ, আচ্ছা। এই অধ্যায়ে পড়া খুব একটা বেশি নাই, অল্প পড়া। তবে বেশি গুরুত্বপূর্ণ পার্ট কোনগুলা, ওই যে লাস্টে মৌমাছির ওই পার্টটা একটু গুরুত্বপূর্ণ বেশি। আর ট্যাক্সিসের যে জিনিসগুলা, ট্যাক্সিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া খুব কমই গুরুত্বপূর্ণ জায়গা আছে এখান থেকে। উৎপত্তি ও কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন ধরনের হয়ে থাকে: মোটিভেশন, রিলিজিং, টার্মিনেটিং। এটা তুমি তোমার রিয়েল লাইফের সাথেও মিলাই দেখতে পারো। ধরো যে তুমি একটা কাজ করবা, ওই কাজের জন্য তুমি একটা মোটিভেশন খোঁজো, যে আসলে আমি এই কাজটা কেন করব, এরকম একটা মোটিভেশন খোঁজো। অনেকে তো ইউটিউবে সার্চ দিয়েও মোটিভেশন নাও, তাই না? অনেক ভাইয়ার মোটিভেশন আছে। আসলে মোটিভেশন কারো কোনো ভাইয়ার মোটিভেশন নেওয়া লাগে না, জীবনই সবচেয়ে বড় মোটিভেশন দিয়ে থাকে যদি সেটা গ্রহণ করতে পারো। অ্যান্ড তারপর কি রিলিজিং, অর্থাৎ সে যে মোটিভেটেড হয়েছে কাজটা করার জন্য, সেই কাজটা মানে করবে, অ্যান্ড লাস্টে কাজটা যখন শেষ হয়ে যাবে তখন টার্মিনেটিং, অর্থাৎ কাজ শেষ। হ্যাঁ, তো মোটিভেশন থেকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক মোটিভেশন কোনটা, একটু উদাহরণটা দেখে রাখো। যেমন দিনের সময়কাল বেড়ে গেলে পাখির বিচরণ পরিসীমা রক্ষা এবং জনন আচরণ প্রভাবিত হয়, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। যেমন দিনের সময়কাল যদি বেড়ে যায় তাহলে পাখি তার যে বিচরণ পরিসীমা এটা বাড়ায়। তারপর জনন আচরণের যে ব্যাপারটা, দিনের পরিসীমা যখন বেড়ে যায় তখন পাখি জননের জন্য উদ্বুদ্ধ হয় আর কি। হ্যাঁ, এটা এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। হ্যাঁ, আবার শীত যাপনকালে আহার অন্বেষণের ভয়ঙ্কর বাস্তবতার কথা চিন্তা করে দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করার ব্যাপারটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। মানে প্রাণী চিন্তা করে যে শীতের সময়ে তো খাবার অন্বেষণ করা খুবই কঠিন, এজন্য তারা ওই সময় কি করে, দেহে সঞ্চিত যে চর্বি আছে ওইটাকে শক্তি হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, বুঝতেই পারতেছো। এই যে এই ঘটনাগুলা ঘটবে কোথায়, শরীরের ভেতরে, তাই না? অভ্যন্তরীণ উদ্দীপনাটা অভ্যন্তরীণ। আর এই যে দিনের সময়কাল দ্বারা পাখি প্রভাবিত হচ্ছে, তার বিচরণ পরিসীমাটা প্রভাবিত হচ্ছে, জননাচরণ প্রভাবিত হচ্ছে, ওইটা হচ্ছে বাহ্যিক। ওকে, রিলিজিং বা নির্গমন, বলছি যে রিলিজিং ব্যাপারটা কি, যে মোটিভেটেড হয়ে তুমি যে কাজটা করলা ওইটা হচ্ছে রিলিজিং ব্যাপারটা। দেখো, বিখ্যাত আচরণ বিজ্ঞানী লরেঞ্জ, উনি প্রথম রিলিদার শব্দ প্রয়োগ করছিলেন। আর লরেঞ্জের যে ব্যাপারটা এটা আমরা আরও সামনে পাবো, লরেঞ্জের নামটা। ইনি দুইটা জায়গায় তুমি পাবা এনাকে সামনে, আমরা দেখবো সামনে। ফ্যাপের ওই জায়গাটায় দেখবা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, ওইখানে লরেঞ্জের নাম দেখবা। আচ্ছা, সো লরেঞ্জ হচ্ছে রিলিদার শব্দটা প্রয়োগ করছেন। হেরিঙ্গাল, হেরিঙ্গালের যে বৈজ্ঞানিক নামটা এটা একটু দেখে রাখো।
তো এই বৈজ্ঞানিক নামটা তুমি এভাবে মনে রাখতে পারো, ওই যে আর্জেন্টিনার সমর্থকরা তো এটা ভুল বানায় আশা করি, আর্জেন্টাটুস, এই যে আর্জেন্টিনা, হ্যাঁ আর্জেন্টাটুস, হ্যাঁ আচ্ছা। সোহেরিঙ্গালের খাদ্য গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় রিলিজারের কার্যকারিতা বিষয়টি আবিষ্কৃত হয়। টার্মিনেটিং মানে কি? টার্মিনেট শব্দের অর্থ কি? সমাপ্তিকরণ, শেষ করা। সো এখানেও অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ধরনের আচরণ আছে, এটা একটু উদাহরণটা মনে রাখতে হবে। যেমন একটি বাসা নির্মাণ সম্পন্ন হয়েছে মনে করে যখন বাসা নির্মাণ বন্ধ করে দেয়, এটা পাখির কথা বলা হচ্ছে, তখন সেটা হচ্ছে বাহ্যিক টার্মিনেটিং উদ্দীপনা। যেমন ধরো যে একটা চড়ুই পাখি বাসা নির্মাণ করতেছে, তো বাসা নির্মাণ শেষে যখন দেখে যে বাসাটা মোটামুটি ভালোভাবে বানানো হয়ে গেছে, তো ওই সময়টায় ও যে বাসা বানানো বন্ধ করে দিল, এটা হচ্ছে বাহ্যিক টার্মিনেটিং উদ্দীপনা। আর আমরা যখন খাবার খাই, খাবার খেলে আমাদের যখন পেট ভরে যায়, পাকস্থলী যখন পূর্ণ হয়, তখন মানে পরিতৃপ্ত যখন হয়ে যায় আমরা, তখন তো আর খাই না, খাবার বন্ধ করে দেই। খাবার খাওয়া বন্ধ করে দেওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে অন্তঃস্থ টার্মিনেটিং উদ্দীপনা। ওকে, আচ্ছা। আচ্ছা, আমরা যে আচরণগুলা করে থাকি সমস্ত আচরণই জিন এবং পরিবেশের এক জটিল মিথস্ক্রিয়া। ওকে, সমস্ত আচরণই হচ্ছে জিন এবং পরিবেশের জটিল মিথস্ক্রিয়া। আচ্ছা, সহজাত আচরণের উদাহরণ ট্যাক্সিস, প্রতিবর্ত ক্রিয়া, স্বভাবজাত আচরণ। এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের যদি গুরুত্বপূর্ণ অংশ বলি, তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ট্যাক্সিস। ট্যাক্সিসের যদি বাংলা মিনিং করি আমরা, তাহলে সেটা দাঁড়ায় চলন আচরণ। ট্যাক্সিস বা চলন আচরণ। ট্যাক্সিসের সাধারণ বৈশিষ্ট্যগুলো একটা আবার পড়তে হবে, এটা আমরা ট্যাক্সিসগুলো পড়ে আসার পর তারপর বৈশিষ্ট্যগুলো পড়বো, তাহলে এটা ভালো রিলেট করতে পারবা। হুম, আচ্ছা। আমরা দেখছি যে ট্যাক্সিসের বাংলা করলে কি আসে? চলন আচরণ। তো এই যে চলন আচরণ, চলন আচরণটা পজিটিভ হইতে পারে আবার নেগেটিভও হইতে পারে। উৎসের দিকে যদি চলন হয়, তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ বা ধনাত্মক ট্যাক্সিস। হ্যাঁ, আর যদি উৎসের বিপরীত দিকে আসে, উৎসের যদি বিপরীত দিকে অর্থাৎ উৎস থেকে দূরে যদি চলন হয়, তাহলে সেটাকে আমরা ঋণাত্মক বা নেগেটিভ ট্যাক্সিস বলবো। ওকে, আচ্ছা। এখন এই পার্টটা আমরা একটু আমাদের শর্ট নোট থেকে পড়ে আসবো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। মানে মেনলি আমরা কি পড়বো শর্ট নোট থেকে? অর্থ পড়বো। ওই অর্থ পড়ে আসলে এই জিনিসগুলা খুবই সহজ হয়ে যাবে আমাদের কাছে। আর এই যে ট্যাক্সিসগুলা, এখন আমরা যেটা পড়বো বিভিন্ন ধরনের ট্যাক্সিস, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা। দেখো, ফটো বলতে কি বোঝায়? এই ফটো দ্বারা কি বোঝায়? ফটো দ্বারা বোঝায় আলো। ফটো দ্বারা বোঝায় আলো। যেমন একটু তুমি ডট কানেক্ট করে নাও। ফটোসিনথেসিস শব্দটার সাথে তো তুমি পরিচিত। ফটোসিনথেসিস নামটা হয়েছে কেন জানো? ফটো মানে হচ্ছে আলোর উপস্থিতিতে হয়, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ। সো আলোর উপস্থিতিতে যে সংশ্লেষণ, ওইটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। হ্যাঁ, বুঝছো? তাহলে ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। তারপর থার্মো, থার্মো মানে কি? থার্মোমিটার চেনো না? থার্মোমিটার নামটা হয়েছে কেন? তাপ পরিমাপ করে এই কারণে। তো থার্মো দ্বারা তাপ বোঝায়। হ্যাঁ, আচ্ছা। হাইড্রো, হাইড্রো শব্দটা দেখেই বুঝতে পারতেছো এটা দ্বারা পানি বোঝাচ্ছে। কেমো, কেমো শব্দটা ওই যে কেমিস্ট্রি, কেমিস্ট্রির কেমো মানে রাসায়নিক কোনো বস্তু বোঝাবে। হ্যাঁ, কেমো দ্বারা রাসায়নিক বস্তু বোঝাবে। ওকে, জিও, জিও শব্দটা কোত্থেকে আসছে? জিওগ্রাফি শব্দ শুনছো তো, ভূগোল। তো জিও দ্বারা বোঝায় হচ্ছে পৃথিবীর, পৃথিবী যেটা আলটিমেটলি মাধ্যাকর্ষণ। জিও, জিও শব্দ দ্বারা পৃথিবীকে ইন্ডিকেট করে। সো আলটিমেটলি আমরা এটা দ্বারা হচ্ছে মাধ্যাকর্ষণ বুঝবো। হ্যাঁ,
পৃথিবীর যে টান সেটা। থিগমো, থিগমো কথাটা কোত্থেকে আসছে এটা মনে রাখবা, এর যে প্রথম অক্ষর টি, এই টি দিয়ে টাচ। ওকে, থিগমো দ্বারা হচ্ছে স্পর্শ বোঝায়। ওকে, স্পর্শ। আর রিও, রিও দিয়ে আরে রানিং, আরে রানিং। মানে হচ্ছে চলন্ত জল, চলন্ত। রানিং মানে কি চলন্ত বা প্রবাহমান, প্রবাহমান পানি। ওকে, প্রবাহমান পানি। আর গ্যালভানো, গ্যালভানো মানে কি জানো তো, বিদ্যুৎ। গ্যালভানো কথাটা কার সাথে রিলেটেড? বিদ্যুতের সাথে, তাই না? তো গ্যালভানো মানে যে বিদ্যুৎ, আশা করি এই ব্যাপারটা আর তোমাকে বলা লাগবে না, কারণ ফিজিক্সে এই সম্পর্কে তুমি জেনে আসছো। তো গ্যালভানো দ্বারা কি ইন্ডিকেট করে? বিদ্যুৎ। ওকে, আচ্ছা, সনো বা ফনো, সনো বা ফনো দ্বারা শব্দ ইন্ডিকেট করা হয়। যেমন ফনেটিক্স, তুমি এই শব্দটা চেনো কিনা দেখো তো, ফনেটিক্স। ফনেটিক্স শব্দটা চিনো কিনা? এটা মানে কি ধ্বনিতত্ত্ব, তাই না? তো ধ্বনি মানে শব্দ, সাউন্ড, রাইট? সনো শব্দটা সাউন্ড থেকে আসছে, সনো, ফনো, তাহলে কি এটা দ্বারা কি ইন্ডিকেট করা হচ্ছে? সাউন্ড ইন্ডিকেট করা হচ্ছে, তাই না? তাহলে সাউন্ড। ওকে, অ্যানিমো, অ্যানিমো শব্দটা এই এ দিয়ে মনে রাখবা, এয়ার, অ্যানিমো, এয়ার। ওকে, আর স্টেরো, স্টেরো দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে শক্ত বা দৃঢ়, শক্ত বা দৃঢ় কোনো তল। ওকে, এখন আমরা এই শব্দগুলোর অর্থ বুঝে ফেললাম। তোমার দায়িত্ব হচ্ছে তুমিও তোমার খাতায় এগুলা নোট করে নিবা, একটাবার লিখবা, তাহলে ভালো মনে থাকবে। আর আশা করি আমি বোঝাই বোঝাই পড়াইছি, তোমার মনে থাকবে ইনশাল্লাহ। এখন আমরা বইয়ের পড়ায় চলে যাব, দেখবা কত সহজ হয়ে গেছে ব্যাপারটা এখন। কিরে ভাই, লোড নিতে এত সময় নাই কে? আচ্ছা, এই যে দেখো, আমরা দেখছি ফটো মানে কি, ফটো বলতে আলো বোঝায়, আমরা দেখলাম, তাই না? তো ফটো দ্বারা যেহেতু আলো বোঝায়, তো আলোক উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, ওইটাই হচ্ছে ফটোট্যাক্সিস। সো আমরা যদি একটু পজিটিভ নেগেটিভ একটু চিন্তা করি, যেমন আলোর প্রতি, তুমি দেখবা যে যেইখানটায় আলো, রাত্রেবেলায় এটা হয় সাধারণত, যে জানালা দিয়ে ঘাস ফড়িং চলে আসে, এসে বাড়িতে যদি কোথাও লাইট জ্বলে, ওইখানটায় দেখবা যে লাইটের কাছাকাছি ঘাস ফড়িং ঘোরাফেরা করতেছে। তো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে যে ট্যাক্সিস, এটা হচ্ছে ধনাত্মক ফটোট্যাক্সিস, ধনাত্মক ফটোট্যাক্সিস প্রদর্শন করে। আর আরশোলা যেটা আছে, আরশোলা দেখবা যে ঋণাত্মক ফটোট্যাক্সিস দেখায়, ওরা আলো দেখলে দূরে পালায় আরো। আচ্ছা, থার্মোট্যাক্সিস, আমরা তো দেখছি যে থার্মো দ্বারা কি ইন্ডিকেট করা হয়? তাপমাত্রা, তাই না? থার্মো দ্বারা তাপ ইন্ডিকেট করা হয়ে থাকে। তো এই যে তাপ উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, ওইটাই হচ্ছে থার্মোট্যাক্সিস। যেমন গ্রীষ্মকালে দেখা যায় যে মশা এবং ছার পোকার প্রকোপ বেড়ে যায়। মানে গ্রীষ্মকাল আসলে মশা এবং ছার পোকা ওরা কিন্তু প্রচুর আকারে ডিস্টার্ব করে, অনেক জ্বালাতন করে। তো ওইটা হচ্ছে ধনাত্মক থার্মোট্যাক্সিস। আর ব্যাঙের শীত নিদ্রার ব্যাপারে তো তোমরা জানো, এটা প্রথম অধ্যায় থেকে পড়ছো আশা করি। তো ব্যাঙ এই যে শীত নিদ্রায় যায়, এটা হচ্ছে ঋণাত্মক থার্মোট্যাক্সিস। ওকে, হাইড্রোট্যাক্সিস, আমরা কি দেখলাম যে হাইড্রো মানে কি? হাইড্রো দ্বারা হচ্ছে জল ইন্ডিকেট করা হয়, পানি ইন্ডিকেট করা হয়। সো এই যে পানির প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, ওটাই হচ্ছে হাইড্রোট্যাক্সিস। হাইড্রোট্যাক্সিসের পজিটিভ নেগেটিভ একটু দেখি। যেমন ভেজা মাটিতে কেঁচোর বসবাস, এটা হচ্ছে ধনাত্মক হাইড্রোট্যাক্সিস। ঋণাত্মকের কোনো উদাহরণ এখানে দেওয়া নেই। ভেজা মাটিতে দেখবা যে কেঁচো বেশি পাওয়া যায়, ওইটা হচ্ছে
ধনাত্মক হাইড্রোট্যাক্সিসের একটা উদাহরণ। কেমোট্যাক্সিস, কেমো দ্বারা কি ইন্ডিকেট করা হয়? রাসায়নিক পদার্থ, তাই না? এই যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, ওইটাই হচ্ছে কেমোট্যাক্সিস। যেমন চিনির প্রতি পিঁপড়া আকৃষ্ট হয়, চিনির প্রতি পিঁপড়ার আকর্ষণ হচ্ছে ধনাত্মক কেমোট্যাক্সিস। যেখানে দেখবা যে একটু মিষ্টি পাবে সেইখানটায় পিঁপড়া চলে যায়, পিঁপড়া হাজির সেইখানটায়, ওইটা হচ্ছে ধনাত্মক কেমোট্যাক্সিস। আর সাপ তাড়ানোর জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটা তোমরা জৈব রসায়ন চ্যাপ্টারে পড়ছো। সাপ তাড়ানোর জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। সো এই যে কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো হচ্ছে, অর্থাৎ সাপ দূরে চলে যাচ্ছে, এটা হচ্ছে ঋণাত্মক কেমোট্যাক্সিস। ওকে ওকে জিওট্যাক্সিস, জিও দ্বারা কি ইন্ডিকেট করা হয়? পৃথিবীকে, অর্থাৎ মাধ্যাকর্ষণকে ইন্ডিকেট করা হয়। তো এই যে মাধ্যাকর্ষণ বলের প্রতি প্রাণীর যে সাড়া, এটাই হচ্ছে জিওট্যাক্সিস। যেমন কেঁচো, কেঁচোর কথা একটা জিনিস বলি, কেঁচো এই যে মাটি খুঁড়ে, জানো কেঁচো মাটি খুঁড়ে নিচের দিকে যায় না খুঁড়তে খুঁড়তে, তো ও কিন্তু এখানে মাধ্যাকর্ষণ শক্তিটাকে কাজে লাগায়। ও হচ্ছে কি করে, নিচের দিকে যায় মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে, তো ওই ক্ষেত্রে ও ধনাত্মক একটা জিওট্যাক্সিস দেখায়। আবার এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে বিভিন্ন প্রকার গাছ বেয়ে উপরে ওঠা, পিউপা তৈরির সময় নিচের দিকে নামা, এটা ধনাত্মক ঋণাত্মক জিওট্যাক্সিস। আচ্ছা, থিগমোট্যাক্সিস, থিগমো দ্বারা কি ইন্ডিকেট করা হয়? টাচ, তাই না? থিগমো দ্বারা ইন্ডিকেট করা হয় টাচ বা স্পর্শ। ওকে, সো স্পর্শের প্রতি যে প্রাণীর প্রতিক্রিয়া, ওইটাই হচ্ছে থিগমোট্যাক্সিস। যেমন চলাচলের সময় তুমি তেলাপোকার দিকে একটু লক্ষ্য করবা, তেলাপোকা যখন চলে তখন ওর যে অ্যান্টেনাগুলা সামনের দিকে থাকে, তো ও চলাচলের সময় ওর অ্যান্টেনার সংস্পর্শে যদি সামনে কোনো বস্তুর বাধা পায়, তাহলে ততক্ষণাৎ ওইখান থেকে দূরে পলায়ন করে। সো ওইটা কি, ওইটা হচ্ছে ঋণাত্মক থিগমোট্যাক্সিস। ওকে, আচ্ছা, রিওট্যাক্সিস, রিও দ্বারা আমরা কি বলছি? রিওর আর দিয়ে মনে রাখতে বলছিলাম রানিং, অর্থাৎ প্রবাহমান জল, তাই না? সেই যে প্রবাহমান পানির প্রতি প্রাণীর যে সাড়া, ওইটাই হচ্ছে রিওট্যাক্সিস। যেমন এটা উদাহরণটা আমি একটু অন্যভাবে বলি, তাহলে ভালো ভালো মনে থাকবে। যেমন ছোট বাচ্চা যারা যারা অল্প বয়স্ক, তাদের দেখবা যে মনটা খুবই নরম, মনটা খুবই কোমল, তাদের সাদা মনে কোনো কাদা নাই। কিন্তু যখনই বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে তাদের মনে অনেক ধরনের কুটিলতা চলে আসে, অনেক ধরনের জল্পনা কল্পনা চলে আসে, সব কিছুতে সন্দেহ করা, মনে একটু কাদা চলে আসে, মানে মনটা ততটা ভালো থাকে না, এই আর কি। অল্প বয়স্ক বাচ্চারা যেরকম নিষ্পাপ, মাসুম, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আর মাসুম থাকে না, নিষ্পাপ থাকে না। তো এরকমই এখানে এই ট্যাক্সিসটা মনে রাখার সিস্টেম যে যে মাছগুলা, বড় বড় মাছ যেগুলা, যেমন ইলিশ মাছ যেগুলা বাচ্চা বাচ্চা দিবে, ডিম পাড়বে যেগুলা, ওগুলার সাদা মনে একটু কাদা আছে, মানে মনের মধ্যে একটু কুটিলতা আছে, কূটনৈতিক বিষয় আছে। কিন্তু ছোট ওই যে মাছের পোনা, তাদের সাদা মনে কোনো কাদা নেই, মনটা খুবই নরম কোমল। সো তারা কি করে, স্রোত যেদিকে যাচ্ছে ওরাও সেদিকে যাচ্ছে, মানে কোনো সন্দেহ নেই, স্রোত যাচ্ছে যেদিকে আমিও গেলাম সেদিকে। মাছের পোনার কথাবার্তা হচ্ছে এইটা। তো মাছের পোনা স্রোতের মুখে চলে, ওটা হচ্ছে ধনাত্মক রিওট্যাক্সিস। আর বড় মাছ অর্থাৎ ইলিশ মাছ যেগুলা ডিম পাড়বে, তারা তো একটু বয়স্ক, তাই না? তো ওগুলা কি করে, স্রোতের বিপরীত দিকে যায়, স্রোতের বিপরীত দিকে গিয়ে ডিম পাড়ে, ওইটা হচ্ছে ঋণাত্মক রিওট্যাক্সিস। হ্যাঁ, আচ্ছা, গ্যালভানোট্যাক্সিস, গ্যালভানো দ্বারা কি ইন্ডিকেট করা হয়? বিদ্যুৎ ইন্ডিকেট করা হয়, আমরা দেখছি। সো বিদ্যুৎ প্রবাহের প্রতি প্রাণীর যে সাড়া, ওইটাই হচ্ছে গ্যালভানোট্যাক্সিস। যেমন জলাধারে বিদ্যুৎ প্রবাহ চালনায় অ্যামিবা অ্যানোড থেকে ক্যাথোড প্রান্তের দিকে গমন করে, অ্যামিবা অ্যানোড থেকে ক্যাথোডে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভে। সো নেগেটিভের দিকে যেহেতু যাচ্ছে, এটা ঋণাত্মক গ্যালভানোট্যাক্সিস। ওকে, ফনো বা ফনো, আমরা কি দেখলাম, ওই যে ফনেটিক্স থেকে ফনো, এই কথাটা মনে রাখছি আমরা। তাহলে ফনো দ্বারা কি ইন্ডিকেট করা হয়, বা ফনো দ্বারা শব্দ ইন্ডিকেট করা হয়। সো এই যে শব্দের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, ওইটাই হচ্ছে ফনো বা ফনোট্যাক্সিস। উদাহরণস্বরূপ, পানিতে শব্দ হলে কিছু কিছু মাছ আছে, তারা পানিতে যদি শব্দ হয় তাহলে ওই দিকে আরও বেশি গমন করে, শব্দের দিকে। আবার কিছু কিছু মাছ আছে,
যে শব্দ হইলে তারা আরও দূরে পলায়ন করে। তো এখানে পজিটিভ নেগেটিভ ফর্নোট্যাক্সিসের একটা উদাহরণ পাওয়া যাচ্ছে। অ্যানিমোট্যাক্সিস বলছি যে অ্যানিমো এর প্রথম অক্ষর এ দিয়ে মনে রাখতে বলছি, এয়ার, মানে এই যে বায়ু প্রবাহের প্রতি প্রাণীর যে সাড়া, ওইটাই হচ্ছে অ্যানিমোট্যাক্সিস। এই যে বায়ু প্রবাহের অনুকূলে ও প্রতিকূলে পাখির ওড়া ধনাত্মক এবং ঋণাত্মক অ্যানিমোট্যাক্সিস। যদি বায়ু যেদিকে প্রবাহ হচ্ছে ওই দিকে পাখি ওড়ে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক অ্যানিমোট্যাক্সিস, আর তার বিপরীতে গেলে সেটা হচ্ছে ঋণাত্মক অ্যানিমোট্যাক্সিস। স্টেরোট্যাক্সিস, স্টেরো দ্বারা কি বলছিলাম, স্টেরো দ্বারা বোঝায় হচ্ছে কোনো দৃঢ় বা শক্ত তল বোঝায় স্টেরো দ্বারা। এই যে মসৃণ ও সমতল তলের প্রতি প্রাণীর যে সাড়া, এটাই হচ্ছে স্টেরোট্যাক্সিস। যেমন উদাহরণস্বরূপ দেয়াল টিকটিকি, যেগুলা বাসা বাড়িতে দেখবা যে টিকটিকিগুলা দেয়ালে ঘুরে বেড়ায়, ওইগুলা মসৃণ দেয়ালে ঘুরে বেড়াচ্ছে। সো ওরা মসৃণ তলে ঘুরতেছে, তাই না, মসৃণ একটা শক্ত তলে ঘুরতেছে। তো এটা ধনাত্মক স্টেরোট্যাক্সিস। আবার কিছু কিছু টিকটিকি আছে যারা বনে বাজারে ঘুরে বেড়ায়। তো বনে বাজারের যে মাটিগুলা সেগুলা তো আর তোমার বাসার দেয়ালের মতো মসৃণ হবে না, তাই না। তো ওখানে একটু তোমার অমসৃণ জায়গার ভেতর দিয়ে যে টিকটিকিগুলা বনে বাজারে ঘুরতেছে, তো এটা ঋণাত্মক স্টেরোট্যাক্সিসের উদাহরণ। ওকে, আচ্ছা আচ্ছা। সাপেক্ষ ট্যাক্সিস বা কন্ডিশনাল ট্যাক্সিস, এটা কি যখন কোনো প্রাণী একই সময়ে দুই বা ততোধিক ট্যাক্সিস প্রদর্শন করে তখন ওইটা হচ্ছে সাপেক্ষ ট্যাক্সিস। যেমন প্রজাপতি যখন ডিম পাড়ে তখন সে দুইটা জিনিস লক্ষ্য করে, এক হচ্ছে সবুজ পাতা আর আরেকটা হচ্ছে বিশেষ উদ্ভিদের গন্ধ। সো এইখানে তুমি দেখতে পারতেছো যে একই সাথে গন্ধ এবং সবুজ পাতা দুইটা ট্যাক্সিস প্রদর্শন করতেছো। সো এইটাই হচ্ছে সাপেক্ষ ট্যাক্সিস বা কন্ডিশনাল ট্যাক্সিস। ওকে, ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ নিম্নোক্ত 5 রকমের, এইটাও গুরুত্বপূর্ণ এই পার্টটাও। তো আমরা প্রথমে নেমোট্যাক্সিস এবং মেনোট্যাক্সিস এই দুইটা পড়ব। এই দুইটা অনেকটা শুনতে একই রকম, তো অনেক সময় কনফিউশন লেগে যায় এই দুইটার মধ্যে। সো একটু ক্লিয়ার করে দেই, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস। তো আমরা এই যে বায়োলজি পড়ার ক্ষেত্রে বা অনেক কিছু মনে রাখার ক্ষেত্রে নেমোনিক্স কথাটা শোনো না, নেমোনিক্স, দেখো না যে ভাইয়ারা নেমোনিক্স দেয়, মনে রাখার ট্রিক যেটাকে বলে নেমোনিক্স। সো নেমোনিক্স কথাটা আসছে কি, নেমোনিক্স শব্দের অর্থ কি, মনে রাখার টেকনিক, স্মৃতিতে সংরক্ষণের টেকনিক। হ্যাঁ, সো দেখো এখানে নেমো মানে কি, নেমো মানে স্মৃতি। নেমো দ্বারা কি বোঝায়, স্মৃতি বোঝায়। এই যে নেমো ইন্ডিকেটস স্মৃতি। ওকে, তাহলে এটি কোনো প্রাণীর স্মৃতিমূলক সাড়াদান। নেমোট্যাক্সিস দ্বারা হচ্ছে স্মৃতিমূলক সাড়াদান বোঝায়। আর মেনোট্যাক্সিস, নেমো মেনো, আশা করি কথাটা মানে মিক্স করবা না, নেমো আলাদা মেনো আলাদা। নেমো মানে নেমোনিক্স থেকে আসছে, নেমোনিক্স মানে কি মনে রাখার টেকনিক, স্মৃতিতে ধরে রাখার টেকনিক। সো নেমোট্যাক্সিস দ্বারা কি স্মৃতিমূলক সাড়াদান। আর মেনোট্যাক্সিস এইটা দেখো কৌণিক ধরনের, মেনোট্যাক্সিস হচ্ছে কৌণিক ধরনের। এখানে সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন হচ্ছে মেনোট্যাক্সিসের উদাহরণ। ওকে, সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন এক ধরনের কৌণিক চলনের এরা প্রদর্শন করে। এই যে এ ধরনের ট্যাক্সিতে প্রাণীর দিকমুখিতা থাকে কৌণিক ধরনের। হ্যাঁ, সো মেনোট্যাক্সিসটা আশা করি বুঝতে পারছো। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন হচ্ছে মেনোট্যাক্সিস। আচ্ছা, টেলোট্যাক্সিসটা দেখো, টেলোট্যাক্সিস মানে হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়াদান। মনে করো একই সময়ে কয়েকটা উদ্দীপক কাজ করতেছে, তো সবচেয়ে বেশি শক্তিশালী উদ্দীপক যেটা, ওইটার প্রতি সাড়াদান করার যে ব্যাপারটা, ওইটাই হচ্ছে টেলোট্যাক্সিস। যেমন সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবা, যে একটা মৌমাছি যখন মৌমাছির যে চাক, মৌমাছির চাক থেকে যখন মৌমাছি বের হয় তখন ও দুইটা জিনিসের প্রতি উদ্দীপনা পায়, এক হচ্ছে সূর্যের প্রতি আর দ্বিতীয় হচ্ছে ফুলের প্রতি। দেখো এই যে মৌমাছি যখন আহারের খোঁজে বের হয় তখন একদিকে সূর্যের প্রতিও সাড়া পায় আর একদিকে হচ্ছে ফুল, এই দুইটা উদ্দীপক থাকে। তো প্রশ্ন আসে যে ও কোনটা বেছে নেবে, ওর হচ্ছে ফুলটা বেশি
বেশি শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে ফুল। ও ফুলে গিয়ে মধু সংগ্রহ করবে, ওইটা বেশি শক্তিশালী উদ্দীপক, এজন্য ও কী করে, ফুলকে বেছে নেয়। এই যে ফুলে গিয়ে বসে, সূর্যটাকে না বেছে নিয়ে ও ফুলে গিয়ে বসে। তো এই যে শক্তিশালী উদ্দীপকের দিকে যে গমন, এটাই হচ্ছে টেলোট্যাক্সিস। ওকে, তো যদি মনে না থাকে তো এভাবে মনে রাখতে পারো যে শক্তিশালী উদ্দীপক কী করতেছে, টানতেছে ওকে, টানতেছে, আকর্ষণ করছে, বেশিভাবে টানতেছে। দুইটা উদ্দীপকই টানতেছে, তবে শক্তিশালী, অর্থাৎ জোরে টান হচ্ছে। তো টান থেকে টেলো, টতে টান, টতে টেলো, এভাবে মনে রাখতে পারো। এমনি মনে থাকলে তো কোনো অসুবিধাই নাই, যদি মনে না থাকে তাহলে এটা এভাবে মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই তিনটা বুঝলাম, ক্লাইনোট্যাক্সিস আর ট্রপোট্যাক্সিস, এই দুইটা বুঝবো এখন আমরা। ক্লাইনোট্যাক্সিসের উদাহরণটা গুরুত্বপূর্ণ এখান থেকে। উদাহরণ দুটা মনে রাখা খুবই সহজ। দেখো ক্লাইনোট্যাক্সিসের, দেখো ক্লাইনোট্যাক্সিস, এইখানে বানানটা লক্ষ্য করো, আর ব্লোফাই বাটারফ্লাই এই বানানটা লক্ষ্য করো। দুইটার নিচেই কি ল ফলা আছে কিনা, এই ল ফলা। হ্যাঁ, ক্লাই ক্লাইনো ব্লোফাই, হ্যাঁ, দুইটার নিচেই কিন্তু ল ফলা আছে, ছোট্ট করে ল আছে। হ্যাঁ, তো ক্লাইনোট্যাক্সিসের উদাহরণ হচ্ছে ব্লোফাই বাটারফ্লাই। যদি এমন বলে যে ব্লোফাই বাটারফ্লাই কোন ট্যাক্সিসের উদাহরণ, তুমি কি পারবা কিনা? অবশ্যই পারবা ইনশাল্লাহ। আচ্ছা, আর ট্রোপোট্যাক্সিস এর উদাহরণ কোনটা? মাছের উকুন, মাছের উকুনের যে ট্যাক্সিসটা ওইটা হচ্ছে ট্রোপোট্যাক্সিস। মাছের উকুনের যে ট্যাক্সিস সেটা হচ্ছে ট্রোপোট্যাক্সিস। এটা এভাবে মনে রাখা যায় যে মাছের উকুন থাকে কোথায়, এটা যদি হয় একটা মাছের পৃষ্ঠ, তো মাছের পৃষ্ঠ, ওর যে আইস, ওইটার ফাঁকে ফাঁকে, ওইটার নিচেই তো থাকে, তাই না? তো ওর শরীরের ওপরের সাইডে থাকতেছে কি না, শরীরের ওপরের সাইডে থাকতেছে, সো টপ অংশে, শরীরের টপ অংশে থাকতেছে, ওপরের পাশে। তো টপ দিয়ে ট্রপোট্যাক্সিস, এভাবে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, সো আশা করি আমরা ট্যাক্সিস পার্টটা খুব ভালোভাবে শেষ করতে পারছি। এখন আমরা ওই যে বৈশিষ্ট্য পার্ট যেটা আমরা বাদ রাখছিলাম, বৈশিষ্ট্য পার্টটা এখন পড়বো। তাহলে আমরা এখন মুখস্থ না করে রিলেট করে করে পড়বো, তাহলে ভালো মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেখো দেখো ট্যাক্সিস মানে কি? ট্যাক্সিস মানে চলন আচরণ। সো এই চলন আচরণ কোনো শিক্ষালব্ধ আচরণ নয়। এই যে তেলাপোকা যখন চলতেছে, চলার সময় তার অ্যান্টেনা যখন কোনো কিছুর সংস্পর্শে আসতেছে, যখন সে বুঝতে পারতেছে যে সামনে কোনো বাধা আছে, সে ওখান থেকে পলায়ন করতেছে। এই যে এই শিখনটা, এটা কি সে কোনো কোর্সে ভর্তি হয়েছিল? এটা শেখার জন্য কি সে কোনো কোর্সে ভর্তি হয়েছিল? এটা তো এমনি কোনো শিক্ষালব্ধ আচরণ নয় এটা, তাই না? বাহ্যিক উদ্দীপনা দিয়ে নিয়ন্ত্রিত। এই যে যে উদ্দীপনাগুলো আমরা দেখলাম, শব্দ, আলোর প্রতি, তারপর বিদ্যুৎ, এগুলো সব বাহ্যিক উদ্দীপনা কিনা? অবশ্যই বাহ্যিক উদ্দীপনা, তাই না? আচ্ছা, উদ্দীপকের উৎসের সাথে সম্পর্ক রেখে প্রাণীর দেহের অবস্থানগত পরিবর্তন ঘটে। যে উদ্দীপকের উৎস কোন ধরনের, ওই উৎসের প্রতি সম্পর্ক রেখে প্রাণীর দেহে অবস্থানগত পরিবর্তন ঘটে। হ্যাঁ, আচ্ছা, চলনে সংবেদী অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা দেখলাম যে শব্দ এখানে ট্যাক্সিস রূপে কাজ করতেছে, তাই না? শব্দের প্রতি যে আচরণ, তারপর আলোর প্রতি, তো এখানে কি সংবেদী অঙ্গগুলা কাজ করবে কি না? শব্দ শুনতে কাজ করবে, দেখতে কাজ করবে, আলো অনুভব করতে কাজ করবে। তারপর তেলাপোকা যখন চলতেছে, তখন ওর যে অ্যান্টেনার সংস্পর্শে কোনো বস্তুর অবস্থান টের পাচ্ছে, যখন বুঝতে পারতেছে যে সামনে কোনো বাধা আছে, তাই না? তো এই যে সংবেদনাগুলা, এখানে সংবেদী অঙ্গ কাজ করতেছে কিনা? অবশ্যই করতেছে। উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া পজিটিভ বা নেগেটিভ হতে পারে, এটা আমরা দেখলাম তো, তাই না? উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, এটা আমরা অলরেডি দেখছি। যেহেতু এটা কোনো শিক্ষালব্ধ আচরণ নয়, সেহেতু এটি জীবের আচরণে রূপান্তরিত হতে পারে না। আবার একে জীব নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন এই যে, আবার একটা উদাহরণ দেই,
যেমন আরশোলা যখন আলো দেখতেছে, আলো থেকে পলায়ন করতেছে আরশোলা, তাই না? তো এটা কিন্তু ও ইচ্ছা করে পলাচ্ছে না, ওইটা ওর মানে সহজাত, ঠিক আছে? এটা ওর নিয়ন্ত্রণও করে না যে ও যে ইচ্ছা নিয়ন্ত্রণ করবে যে না ও আলোর দেখে পালাবে না, এরকম ও নিয়ন্ত্রণ করতে পারে না। সো এটা এমন যে জীব তার আচরণে রূপান্তরিতও করতে পারে না, মানে যেহেতু শিক্ষালব্ধ আচরণ নয়, তাই এটা জীব নিয়ন্ত্রণও করতে পারে না, বুঝছো? জীব আচরণে রূপান্তরিতও করতে পারে না, আবার এটাকে নিয়ন্ত্রণও করতে পারে না। ওকে, এর চলন ক্রিয়া দ্রুত গতিতে হয়। এমন না যে যখন তেলাপোকা যাচ্ছে তার সামনে যখন সে কোনো একটা বস্তুর উপস্থিতি লক্ষ্য করছে, অনুভব করতেছে যখন তার অ্যান্টেনা দিয়ে, তখন সে আস্তে আস্তে ওইখান থেকে ব্যাক করতেছে এমন না, ও কিন্তু ততক্ষণাৎ দ্রুত পলায়ন করে, তাই না? তো চলন ক্রিয়াও গতি দ্রুত। কেবল সচল প্রাণীতে এরূপ চলন দেখা যায়। এটা যেহেতু চলন আচরণ, ট্যাক্সিস মানে কি? ট্যাক্সিস মানে চলন আচরণ। স্যার সচল প্রাণীতেই তো দেখা যাবে, তাই না? স্থির প্রাণীতে কি হবে? এটা তো পাগলেও বোঝে। আচ্ছা, তো আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ শেষ করলাম, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। কোনো উদ্দীপকের প্রভাবে মস্তিষ্ক নির্দেশ ছাড়াই কোনো উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোনো অঙ্গের যে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। তো প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি? যে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোনো অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ওইটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। যেমন ধরো যে তুমি চা বানাতে গেছো, তো চা বানাতে গিয়ে তোমার সামহাও একটু তাপ লাগলো, তোমার হাতের কোথাও ছ্যাঁক লাগলো, একটু ছ্যাঁকা লাগলো, এটা অবশ্যই প্রেমে ছ্যাঁকা না, বরঞ্চ তাপে ছ্যাঁকা, তাই না? তো তাপে তোমার মনে করো তোমার শরীরের কোনো অংশে ছ্যাঁকা খাইলা তুমি, তো ততক্ষণাৎ কিন্তু তোমার এমন হবে না যে বেশি সময় লাগবে না, কিন্তু সাথে সাথেই কিন্তু তোমার হাত অটোমেটিক্যালি এখান থেকে সরে আসবে। হ্যাঁ, তারপর আচ্ছা আর উদাহরণ না দিই, এখন মাথা আসছে না উদাহরণ তেমন। তো এইখান থেকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে এই যে মস্তিষ্ক যেহেতু নির্দেশ দিচ্ছে না, তাহলে প্রশ্ন আসে না যে প্রতিবর্ত ক্রিয়া তাহলে হচ্ছে কেমনে? মস্তিষ্ক যেহেতু নির্দেশ দিচ্ছে না, তাহলে নির্দেশ দিচ্ছে কে? কে এখানে হেল্প করতেছে? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড হেল্প করতেছে। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ একটা অংশ। তো প্রতিবর্ত ক্রিয়াটা সম্পন্ন হয় হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডের মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে নয়। হ্যাঁ, আচ্ছা। প্রতিবর্ত চক্র। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু উদ্দীপনা যে পথে সংঘটিত হয় তাকে প্রতিবর্ত চক্র বলে। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু উদ্দীপনা যে পথে সংঘটিত হয় ওটা হচ্ছে প্রতিবর্ত চক্র। এ চক্র 5টি অংশ নিয়ে গঠিত। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে দেখব, তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ। যেমন আমি উদাহরণ দিলাম কি, যে তুমি যখন ছ্যাঁকা খাওয়া, তোমার হাতে যখন ছ্যাঁকা খাবা তখন সাথে সাথে তোমার হাত ওইখান থেকে অটোমেটিক্যালি টান দিবে তোমার শরীর, এটা সুষুম্না কাণ্ডের মাধ্যমে হবে। সো এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ধরো যে তোমার এটা তোমার হাত। হ্যাঁ, তো তুমি চা বানাইতে গেছো, গিয়ে তোমার হাতের এইখানটায় ধরো যে তাপ তাপ লাগছে, ঠিক আছে? চায়ের যে কেটলি ওইখান থেকে বা ফ্লাক্সে কোনো একটা ভাবে এখানে তাপ লাগছে। তো তাপ লাগলে কি হবে? তোমার যে তাপ লাগছে এটা গ্রাহক অঙ্গ কোনটা? তোমার এই হাত। হাত হচ্ছে তোমার গ্রাহক অঙ্গ। হ্যাঁ, তো এই যে একটি গ্রাহক পাইছি আমরা, গ্রাহক পাইছি কিনা? অবশ্যই পাইছি, হাতটা পাইছি, সংবেদী উদ্দীপনা সৃষ্টি করছে এই হাতের এইখানটায়। এবার তোমার হাত যে ছ্যাঁকা খাইছে, এই যে উদ্দীপনাটা, এইটা তো এই সুষুম্না কাণ্ডের কাছে যাওয়া লাগবে, তাই না? প্রতিবর্ত ক্রিয়া যেহেতু সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, সুষুম্না স্নায়ুর কাছে যাওয়া লাগবে তো, তাই না? আমরা সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের ক্লাস যারা করছি, আমি কিন্তু অলরেডি সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের ক্লাস আপলোড দিয়েছি, যারা সমস্যা আছে যাদের ওইটা দেখে নিতে পারো। তো সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে একটা জিনিস আমরা জানি যে স্নায়ু কিন্তু 3 রকমের আছে, চেষ্টীয়,
সংবেদী এবং একটা আছে হচ্ছে মিশ্র ধরনের। সো সংবেদী স্নায়ুগুলা কী করে, কোনো একটা অঙ্গ থেকে সংবেদনা নিয়ে মস্তিষ্কে বা সুষুম্না স্নায়ুতে যায়। আর মোটর বা চেষ্টীয় যেগুলা, ওইগুলা হচ্ছে ইনস্ট্রাকশনসগুলো ওই বিভিন্ন অঙ্গে নিয়ে যায়, মস্তিষ্ক থেকে বা সুষুম্না স্নায়ু থেকে বিভিন্ন অংশে ইনস্ট্রাকশনস নিয়ে যায়, তাই না? আর যে সব কাজই করে, দুইটা কাজই যে করে সেটা হচ্ছে মিশ্র স্নায়ু, তাই না? আচ্ছা, সো এখানে আমার যে তাপ লাগতেছে, এটা কি এক ধরনের সংবেদনা, একটা উদ্দীপনা। এই সংবেদনাটা নিয়ে যাওয়া লাগবে, এই সংবেদনাটা সুষুম্না কাণ্ডের কাছে নিয়ে যাওয়া লাগবে। তাহলে এখানে কে কাজ করবে? অবশ্যই সংবেদী স্নায়ু কাজ করবে। সো এই যে অন্তর্বাহী পথ, এখানে কে কাজ করবে? একটি সংবেদী স্নায়ু। তাহলে আমাদের গ্রাহকটা পাইলাম, আমাদের হাত, তারপর এই সংবেদনাটা নিয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সংবেদী স্নায়ু। তাহলে আমরা আমরা কি পাইলাম? গ্রাহকও পাইলাম, অন্তর্বাহী পথও পাইলাম। এবার ও নিয়ে যাবে কোথায়? সুষুম্না কাণ্ডের কাছে। ধরো নিয়ে গেছে সুষুম্না স্নায়ুর কাছে, সুষুম্না স্নায়ুর কাছে নিয়ে গেছে, তাহলে ওইটা কি? ওইটা হচ্ছে কেন্দ্র। এবার সুষুম্না স্নায়ু বলবে আচ্ছা এই সমস্যা হয়েছে। এবার ও কী করবে? মোটর বা চেষ্টীয় একটা স্নায়ু, চেষ্টীয় বা মোটর স্নায়ুকে বলবে যা, নিয়ে যা, নিয়ে গিয়ে হাতকে বল তাড়াতাড়ি এখান থেকে হাতটা সরাই নিতে বল। এখানে তো তাপের সংস্পর্শে আসছিস, তাহলে হাতটা এখান থেকে দ্রুত সরাই নিতে বল। তো সুষুম্না স্নায়ু চেষ্টীয় স্নায়ুর মাধ্যমে এই সিগন্যালটা পাঠাই দেবে তোমার হাতের কাছে, তাই না? সো এই যে চেষ্টীয় স্নায়ুকে তোমার কেন্দ্র অর্থাৎ সুষুম্না স্নায়ু বললো, তো বহির্বাহী পথ হিসেবে তাহলে কে কাজ করতেছে? ওই যে চেষ্টীয় স্নায়ু। হ্যাঁ, আচ্ছা। এবার প্রভাবিত অঙ্গ, তো চেষ্টীয় স্নায়ু নিয়ে যাবে কোথায়? তোমার ওই হাতে, তোমার ওই হাতে নিয়ে যাচ্ছে ওই চেষ্টীয় স্নায়ু, ওই উদ্দীপনাটা। তোমার হাত ততক্ষণাৎ ওই উদ্দীপনাটা পাওয়ার সাথে সাথে ওইখান থেকে সরে আসবে। সো এটাই টোটাল প্রতিবর্ত ক্রিয়াটা এভাবেই সম্পন্ন হয়। তো আশা করি ভালোভাবে বুঝতে পারছো। সহজাত প্রতিবর্ত আবার তিন প্রকারের। উপরিগত বা সুপারফিশিয়াল প্রতিবর্ত, এখানে মূলত ত্বক রিলেটেড, এখানে ত্বক থেকে গৃহীত হয় উদ্দীপনা। আর গভীর বা ডিপ প্রতিবর্ত, এইগুলার ক্ষেত্রে দেহের গভীরে অবস্থিত টেন্ডন থেকে এই উদ্দীপনাটা আসে, টেন্ডন থেকে গৃহীত হয় উদ্দীপনাটা। আর অন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্ত, এটা প্রথমেই তোমাকে বুঝতে হবে যে ভিসেরাল বা অন্তর্জন্ত্রীয় অঙ্গ কোনগুলা। যেমন আমাদের যে হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, ফুসফুস, মূত্রাশয়, এগুলা আমাদের দেহের ভেতরের পার্ট কিনা? অবশ্যই। সো এইগুলা কিন্তু আমাদের দেহের একদম একদম ভেতরের পার্ট, অন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল অঙ্গ এইগুলা। সো এইগুলা থেকে এই অন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল অঙ্গ যে প্রতিবর্ত ক্রিয়ায় অংশগ্রহণ করে ওইগুলা হচ্ছে অন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্ত। এখন জিনিসটা দেখো যে উপরিগত বা সুপারফিশিয়াল যেটা, এটা তো দেখলাম যে ত্বক থেকে গৃহীত হচ্ছে। তো এই যে পায়ের তলায় সুরসুরি দিলে পায়ের পাতা সংকুচিত হয়, এটাই হচ্ছে উপরিগত বা সুপারফিশিয়াল প্রতিবর্ত। হ্যাঁ, গভীর বা ডিপ প্রতিবর্ত, এইখানে টেন্ডন অংশগ্রহণ করতেছে। সো তুমি দেখো, এখনই তুমি যে বসে ক্লাস করতেছো বা শুয়ে, একটু বসো, যদি বসে থাকো তাহলে তো ভালো। তোমার হাঁটুতে, হাঁটু একটু ঝুলিয়ে দিয়ে বসো, হাঁটু এরকম ঝোলাই দিয়ে বসে হাঁটুতে একটু আঘাত করো কিছু দিয়ে, এমন আঘাত করো না যেন হাঁটু ভেঙে যায়, এরকম না, আস্তে আস্তে একটু সামান্য তোমার হাত দিয়েও আঘাত করে দেখতে পারো। দেখবা যে একটা কাঁপুনির সৃষ্টি হচ্ছে, তোমার পায়ে একটা কাঁপুনির সৃষ্টি হচ্ছে হালকা, তাই না? এইটাই হচ্ছে গভীর বা ডিপ প্রতিবর্ত, ঠিক আছে? তো এটাই যে পা ঝুলিয়ে বসে হাঁটুতে মৃদু আঘাত করলে হাঁটুতে ঝাঁকুনির সৃষ্টি হয়, এটাই হচ্ছে ডিপ প্রতিবর্তের একটা উদাহরণ। আর অন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্ত, এখানে কারা অংশগ্রহণ করে? পাকস্থলী, হৃৎপিণ্ড, অন্ত্র, ফুসফুস, মূত্রাশয়, এগুলার প্রতিবর্ত হচ্ছে অন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্ত। ওকে, আচ্ছা। এবার ইনস্টিংক্ট, ইনস্টিংক্টের বাস্তবমুখী সংজ্ঞা দিতে চেষ্টা করছিলেন কে? ওই যে সেই চার্লস ডারউইন। আমরা এর আগের অধ্যায়ে দেখলাম না ডারউইন সম্পর্কে, জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারে। সো এই ডারউইন সাহেব এখানেও চলে আসছে, উনি এখানে ইনস্টিংক্টের একটা বাস্তবমুখী সংজ্ঞা দিয়েছেন। তো তোমার প্রশ্ন আসতে পারে যে ইনস্টিংক্ট জিনিসটা কি ভাই?
ইনস্টিংক্ট হচ্ছে যে কাউকে শিক্ষা দেওয়া হচ্ছে না, কিন্তু অটোমেটিক্যালি সেই কাজটা করতেছে। যেমন তোমার মুরগির বাচ্চা দেখবা, যে মুরগির বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথেই ও কীভাবে বোঝা যায় যে বিপদ হইলে মায়ের কাছে, মায়ের মায়ের পাখনার নিচে, মায়ের ডানার নিচে এসে পালায়ন করতে হবে, কেমনে বুঝলো? ও কোত্থেকে এটা শিখলো? কে ওকে কোর্স করাইলো? এটা হচ্ছে ইনস্টিংক্ট, ডারউইন সাহেব এটা বলছেন। তারপর আরেকটা সুন্দর একটা উদাহরণ আছে এখানে, দেখো সামুদ্রিক কাসিমের একটা উদাহরণ আছে এখানে। যে সামুদ্রিক কাসিম যেগুলা, ওইগুলা ডিম পাড়ে হচ্ছে সমুদ্রের একটু উপরের সাইডে বালুতে, সমুদ্রের উপরের সাইডে বালুতে ডিম পাড়ে। তো ডিম পেড়ে ওরা বালুতে ডিম পেড়ে যখন রেখে যায়, কিছুদিন পরে ওই এই যে 2 মাসের মাথায় ডিম ফুটে কাছিমের বাচ্চা বের হয়। বের হয়ে ও সোজাসুজি কোনো দিকে তাকাতাকি নাই, ও একদম সমুদ্রের পানির দিকে, ওই দিকে চলা শুরু করে, কোনো উল্টো দিকে চলে না, অন্য কোনো দিকে নয়, বরঞ্চ যেদিকে পানি আছে ওই দিকে চলা শুরু করে। তো ওকে এই শিক্ষাটা কে দিল যে ডিম থেকে ফুটার সাথে সাথে ওকে পানির দিকে যাওয়া লাগবে? আবার এখানে ইন্টারেস্টিং কথা হচ্ছে, ওকে যদি কেউ অন্যদিকে ঘোরায় দেয়, ও মনে করো পানির দিকে যাচ্ছে, সমুদ্রের পানির দিকে যাচ্ছে, ওকে যদি কেউ একটু সরায় অন্যদিকে দিয়ে দেয়, অন্যদিকে মুখ করে ঘোরায় দেয়, তো ও আবার নিজে নিজেই পানির দিকে ঘুরে যায়, গিয়ে আবারও চলা শুরু করে। একদম ডিম থেকে ফুটে উঠছে ইনস্ট্যান্ট একটা ছোট্ট বাচ্চা, কেমনে বুঝলো এটা? এটাকে ইনস্টিংক্ট বলে। সো ইনস্টিংক্ট সম্পর্কে ধারণা দিয়েছিলেন হচ্ছে প্রথম ডারউইন, চার্লস ডারউইন। ওকে, আর বিজ্ঞানী লরেন্স এটাকে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বলছেন। মানে ডারউইন সাহেব যেটাকে বলছেন ইনস্টিংক্ট, লরেন্স সাহেব একটু পরিবর্তন করে বলছেন যে ফ্যাপ, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, ফ্যাপ। তো লরেন্স সাহেব সম্পর্কে আমরা আগেও দেখছিলাম, রিলিজার কথাটা উনি ব্যবহার করেছিলেন প্রথম, তখনই বলছিলাম যে ফ্যাপের সাথেও কিন্তু লরেন্স যুক্ত আছেন। তো এই যে স্থায়ী, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, ফ্যাপ মানে, তো স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, ফ্যাপ, এটা সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, আচ্ছা, ফ্যাপের যে বৈশিষ্ট্যগুলা, ফিক্সড অ্যাকশন প্যাটার্নের বৈশিষ্ট্যগুলা, এটা আমরা পড়ার আগে এই যে টুনটুনি পাখির বাসা নির্মাণের যে ব্যাপারটা, এটা একটু দেখব 1 মিনিট ইনভেস্ট করে, তাহলে আমরা ফ্যাপের বৈশিষ্ট্যগুলো খুব সহজে বুঝতে পারবো। দেখো, একটা টুনটুনির ক্ষেত্রে কি হয়, প্রতিটা টুনটুনি তারা বাসা বানানোর ক্ষেত্রে ওরা কিন্তু কখনোই অন্য টুনটুনি কীভাবে বাসা বানাচ্ছে এটা দেখে না, এটা দেখে শিখে না, কিন্তু না দেখলেও প্রতিটা টুনটুনি নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে নিজের বাসা বানায়, এবং এটা কিন্তু তারা কোথাও শিখে না, না শিখেই কিন্তু তারা এরকম বাসা বানিয়ে ফেলে। সো এটাই কিন্তু ফ্যাপের একটা বৈশিষ্ট্য, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। দেখো, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন কীরকম, স্বাস্থ্যসম্মত, আচরণ সবসময় একই রকম হবে, ব্যক্তিগত, আচ্ছা আরেকটা কি, সার্বজনীনতা, একটি প্রজাতির সকল সদস্য এই আচরণ প্রদর্শিত হবে। মানে এই যে টুনটুনি যে ফ্যাপ প্রদর্শন করে, প্রতিটা টুনটুনি এটা করতে সক্ষম, প্রতিটা টুনটুনি একই ধরনের ফ্যাপ প্রদর্শন করবে। একটা প্রজাতির যদি কোনো একটা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন থাকে, তাহলে ওই প্রজাতির সকল সদস্যই ওই ফিক্সড অ্যাকশন প্যাটার্ন প্রদর্শন করবে। আর স্বাস্থ্যসম্মতর যে ব্যাপারটা, আচরণ সবসময় একই রকম হবে, মানে প্রত্যেকটা সদস্যই একই রকম আচরণ করবে, আলাদা আলাদা নয়। মানে যদি সেটা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন হয়, তাহলে সবাই একই রকম আচরণ করবে। যেমন প্রতিটা টুনটুনি একইভাবে বাসা বানাবে, প্রতিটা টুনটুনি তাকে শিক্ষা না দিলেও সে খুব সুন্দরভাবে বাসা বানিয়ে ফেলবে। তো এই যে যেহেতু তাকে শিক্ষা দেওয়া লাগতেছে না, তো এটা কোনো অভিজ্ঞতা থেকে শেখা নয় তার, এমনি এমনি ব্যক্তিগত অভিজ্ঞতা, বহির্ভূত। বহির্ভূত মানে কি, অভিজ্ঞতা থেকে নয়, বহির্ভূত মানে নয় বোঝায়, তাহলে ব্যক্তিগত অভিজ্ঞতা নয় সেটা, তাই না? এই যে বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও, মানে যদি একটা টুনটুনির সাথে ওর অন্যান্য টুনটুনির বন্ধুদের সাথে কখনো দেখা নাও হয়, তাও ওই
ওইভাবে খুব সুন্দরভাবে পাখির বাসা বানাবে একইভাবে। এই যে প্রজাতির সব সদস্যদের একই আচরণ প্রদর্শিত হবে যদি তারা বিচ্ছিন্নও থাকে তাহলেও। ব্যালিস্টিকনেস, সাড়া যদি একবার দিয়ে ফেলে তাহলে সেটা কোনো পরিস্থিতির সাপেক্ষে পরিবর্তন হবে না। উদ্দেশ্যের একনিষ্ঠতা, একটিমাত্র কাজ করবে। ফ্যাপের বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্যের একনিষ্ঠতা, একটিমাত্র কাজ করবে। হ্যাঁ, আচ্ছা। সহজাত আচরণ, সহজাত আচরণ কারা কারা দেখায় এই উদাহরণগুলো একটু মনে রেখো। চামচঠোঁটি কাদা খোঁচা পৃথিবীর অতি বিপন্ন একটি পাখি। পৃথিবীর অতি বিপন্ন একটি পাখি হচ্ছে চামচঠোঁটি কাদা খোঁচা। চামচঠোঁটি কাদা খোঁচা একটি অতি বিপন্ন পাখি। এখানে যেগুলা বলা আছে এইগুলা ততটা গুরুত্বপূর্ণ না, জাস্ট একটু তথ্যগুলা দেখে রাখো। প্যালিয়ার্কটিক অঞ্চলের 40% পাখি প্রজাতি পরিযায়ী। পরিযায়ী মানে কি? মানে যারা ধরো যে শীত প্রধান দেশের যে পাখিগুলা, ওইখানে যখন প্রচণ্ড পরিমাণে শীত পড়ে তখন ওরা ওই শীতের মানে অঞ্চলটা ছেড়ে একটু গ্রীষ্মপ্রধান অঞ্চলের দিকে চলে আসে। এটাকে বলা হয়ে থাকে পরিযান বা এই পাখিগুলাকে বলা হয় পরিযায়ী পাখি। হ্যাঁ, মানে আমরা যেটাকে অতিথি পাখি বলে থাকি আর কি। হ্যাঁ, তো প্যালিয়ার্কটিক অঞ্চলের 40% পাখি এরকম পরিযায়ী। হিমালয়ান পার্ট্রিজ এক ধরনের তিতির। গোল্ডেন পোভার পাখি বিরতিহীনভাবে 1400 মাইল দূরবর্তী দক্ষিণ আমেরিকায় পৌঁছার একটা রেকর্ড আছে। ও ভাই, সেই 1400 মাইল, 1400 মাইল উড়ে চলে গেছে। কত দেখছো? গোল্ডেন পোভার পাখি 1400 মাইল, মানে প্রায় 1500 থেকে 1600 কিলোমিটার, তাই না? এত দূর উড়ছে। বাংলাদেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি আছে এবং অস্থায়ী পাখি প্রায় 300। মানে অস্থায়ী পাখি বলতে ওই বিদেশি পাখি অর্থাৎ অতিথি পাখিগুলোর কথা বলছে। বিভিন্ন সময় অতিথি হিসেবে প্রায় 300 প্রজাতির পাখি আসে বাংলাদেশে, আর স্থায়ী পাখির সংখ্যা হচ্ছে 500 প্রজাতি। ওকে, তো টোটালি আমরা 800 প্রজাতি বলতে পারি। 500 প্রজাতির স্থায়ী আর 300 প্রজাতি হচ্ছে বিদেশি অর্থাৎ অতিথি পাখি আর কি। হ্যাঁ, আচ্ছা। মাকড়সার জাল বুননের এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, যে মাকড়সা যে জাল বনে সেটা কীরকম বনে? মাকড়সার যে গ্ল্যান্ড, মাকড়সার যে গ্রন্থি, সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন ক্ষরণ করে মাকড়সা। হ্যাঁ, মাকড়সা তার সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন ক্ষরণ করে। এই স্ক্লেরোপ্রোটিনটা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এটা রেশমি সুতার মতো হয়ে যায়, শক্ত রেশমি সুতায় পরিণত হয়। বুঝছো? মাকড়সার যে সিল্ক গ্রন্থি আছে, এই সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন ক্ষরিত হয়। স্ক্লেরোপ্রোটিনটা বাতাসের সংস্পর্শে আসলে পরে এটা রেশমি সুতায় পরিণত হয়। সো মাকড়সার জাল বানানোর ক্ষেত্রে কোনটা ব্যবহার করে? রেশমি সুতা ব্যবহার করে। সরাসরি কিন্তু রেশমি সুতা ওরা ওদের গ্ল্যান্ড থেকে ক্ষরণ করে না, বরঞ্চ স্ক্লেরোপ্রোটিন ক্ষরণ করে ওইটা বাতাসের সংস্পর্শে এসে রেশমি সুতায় পরিণত হয়। ওকে, এই বিজ্ঞানী হ্যান্স পিটার্স উনি মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করছিলেন। সো এটা এইভাবে মনে রাখতে পারো। স্পাইডার, মাকড়সা মানে কি? স্পাইডার, স্পাইডার পিটার, এভাবে স্পাইডার পিটার। ওকে, আচ্ছা। 3 কাটা স্টিকল ব্যাক এর সম্পর্কে কিছু ইন্টারেস্টিং কথা আমরা একটু দেখবো এখন। 3 কাটা স্টিকল ব্যাক, 1 থেকে 3 বছর বয়সে 3 কাটা স্টিকল ব্যাক পরিণত হয়, ম্যাচিউর হয়। কত বছর বয়সে? 1 থেকে 3 বছর বয়সে 3 কাটা স্টিকল ব্যাক 1 থেকে 3 বছর বয়সে পরিণত হয়, ম্যাচিউর হয়। আচ্ছা, ফ্যানিংয়ের যে ব্যাপারটা, এটা কীরকম? এই ছবিটা দেখো, ফ্যানিংটা কি? ওদের যে বাসা থাকে যেখানে ওরা ডিম পাড়ে, এই যে ধরো এখানে এটা হচ্ছে ওর বাসা, এখানে ডিম পাড়ছে। তো ওর যে বাসার যে সম্মুখটা প্রবেশ পথ, এটা মনে করো ওর প্রবেশ পথ, বাসার সম্মুখে প্রবেশ পথ এটা। তো ও যেখানটায় ডিম পাড়ে, ওর বাসার এই প্রবেশ পথের জায়গাটা এভাবে উপর হয়ে মাথা নিচু দিকে দিয়ে এইভাবে ওর যে বক্ষ পাখনা আছে, এই যে বক্ষ পাখনা, এই বক্ষ পাখনা এইভাবে
নাড়াচাড়া করার মাধ্যমে আশেপাশের যে অক্সিজেনটা এটা ঠিকভাবে বাসার মধ্যে প্রবেশ করায়। অক্সিজেন চাহিদাটা, মানে এই ডিম ফোটার জন্য নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন চাহিদা থাকে। ও এইভাবে উপর হয়ে বা নিচের দিকে এভাবে থেকে ওর যে বক্ষ পাখনা ওইটাকে নাড়াচাড়া করে এই বাসার ভেতরে যেখানে ডিম রয়েছে ওইখানটায় পর্যাপ্ত অক্সিজেন চাহিদাটা পূরণ করে, যার মাধ্যমে সহজে ওর ডিমটা ফুটে যায়। এটাকে ফ্যানিং বলা হয়। এই প্রক্রিয়াটার নামই ফ্যানিং। ওই যে ও যে বক্ষ পাখনা দিয়ে অক্সিজেন চাহিদা নিশ্চিত করতে পানি স্রোত অব্যাহত রাখতেছে, এটাই হচ্ছে ফ্যানিং। হ্যাঁ, সো ও 7-8 দিনের মধ্যে ডিম ফুটে পোনা বেরিয়ে আসার পূর্ব পর্যন্ত ওর এই ফ্যানিং কাজটা চালাইতে থাকে। 7-8 দিনের মধ্যে ডিম ফুটে পোনা বেরিয়ে আসলে তারপর ফ্যানিং বন্ধ করে দেয়। হ্যাঁ, দেখছো প্রাণী জগতে কত অদ্ভুত অদ্ভুত জিনিস লুকিয়ে আছে। গ্ল্যাডিয়েটর ব্যাঙে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জননকাল হিসেবে পরিচিত। স্ত্রী ব্যাঙ উপযুক্ত বাসায় 10 মিনিটের মধ্যে প্রায় 3000 ডিম পাড়ে। 10 মিনিটের মধ্যে 3000 ডিম পাড়তেছে। 2-3 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা নির্গত হয়। 40 দিনের মধ্যে এদের রূপান্তর ঘটে। ততটা গুরুত্বপূর্ণ না, একটু দেখে রেখো জাস্ট। 2-3 সপ্তাহের মধ্যে। আচ্ছা, বাংলাদেশে পানকৌড়ির জননকাল মে থেকে অক্টোবর মাস, আর এরা 2-3 সপ্তাহের মধ্যে ডিম ফুটে পানকৌড়ির শাবক বের হয়। হ্যাঁ, আচ্ছা, অভ্যাসজনিত আচরণ এটা সবচেয়ে সরল ধরনের শিখন। অভ্যাসজনিত আচরণ হচ্ছে সরলতম ধরনের শিখন, এটা একটু দেখে রাখো। অভ্যাসজনিত আচরণ হচ্ছে সরলতম ধরনের শিখন। ওকে, আচ্ছা, বিজ্ঞানী প্যাভলভ উনি কুকুর নিয়ে একটা পরীক্ষা করছিলেন। এটা থেকে উনি বলছিলেন যে প্রতিবর্ত ক্রিয়া দুইটা ভাগে ভাগ করছেন উনি। বলছিলেন যে প্রতিবর্ত ক্রিয়া দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া আর একটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যেটা কোনো কিছুর সাপেক্ষে হয় না, এমনি এমনি, কোনো কন্ডিশন নাই, এখানে কোনো শর্ত নাই, কোনো শর্ত সাপেক্ষে হয় না, ওইটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। আর যেই ধরনের প্রতিবর্ত ক্রিয়া হওয়ার জন্য কিছু শর্ত আছে ওইটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। তো এটাই মনে রাখো যে প্রতিবর্ত ক্রিয়াকে বিজ্ঞানী কে প্যাভলভ, নামটা মনে রেখো, বিজ্ঞানী প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে দুই ভাগে ভাগ করছেন, অনপেক্ষ সাপেক্ষ। অনপেক্ষ সাপেক্ষ এইটুকুই। প্যাভলভ দুইটা ভাগে ভাগ করছেন প্রতিবর্ত ক্রিয়াকে, সাপেক্ষ নিরপেক্ষ। সাপেক্ষ অনপেক্ষ, নিরপেক্ষ বলতেছি, অনপেক্ষ আর কি। এই যে কুকুর নিয়ে উনি এইভাবে পরীক্ষা করছিলেন, তবে আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না, কি পরীক্ষা করছিলেন সেটা দরকার নেই আমাদের। অ্যালট্রুইজম, এটার অর্থ একটু দেখো। অ্যালট্রুইজম অর্থ হচ্ছে সহমর্মিতা বা পরার্থপরতা। অ্যালট্রুইজম মানে সহমর্মিতা বা পরার্থপরতা, মানে অপরের স্বার্থকে প্রাধান্য দেওয়া যেটাকে বলে, ওইটাই হচ্ছে পরার্থপরতা, অ্যালট্রুইজম। তো অনেক প্রাণীর মধ্যে এই অ্যালট্রুইজম দেখা যায়, তো আমরা একটু কিছু উদাহরণ দেখব। আচ্ছা, এখান থেকে আরেকটা এমসিকিউ দেখো, সামাজিক পতঙ্গ কারা? মৌমাছি। মৌমাছিকে বলা হয়ে থাকে সামাজিক পতঙ্গ, কারণ কারণ কি, তারা হচ্ছে দলবদ্ধভাবে অবস্থান করে। দেখছো মৌমাছির চাকে কত সুন্দর তারা দলবদ্ধভাবে অবস্থান করে। এমনকি কখনো দেখছো যে একটা গাছে একটা মৌমাছি রয়েছে, আরেকটা গাছে একা আরেকটা মৌমাছি বসে আছে, বাসা বানাইছে, এমন কি হয়? হয় না। ওরা যেখানে বাসা বাঁধে এক জায়গায় সবাই মিলেমিশে থাকে, তাই না, দলবদ্ধভাবে থাকে। ওই যে একটা প্রবাদ আছে না, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, সেই প্রবাদটা এরা খুব দারুণভাবে মানে নিজেদের মধ্যে আপন করে নিয়েছে আর কি। সো এই জন্য মৌমাছিকে বলা হয়ে থাকে সামাজিক পতঙ্গ। ওকে, বেবুন। বেবুন এও খুব দারুণ একটা আত্মত্যাগ করে। দেখো কি, 6 বছর বয়স পর্যন্ত, মানে তার জীবনের 6 বছর ইনভেস্ট করে সন্তানের পেছনে, সন্তানকে লালন পালন এবং রক্ষণাবেক্ষণের পেছনেই কাটিয়ে দেয় 6টা বছর বেবুন। হ্যাঁ, বেবুন 6টা বছর পর্যন্ত তার সন্তানকে লালন পালন করে। ফলিয়েজ মাকড়সা, এইটা তো কি বলবো,
ফলিয়াস মাকড়সার এই ঘটনাটা তো আরও হৃদয় বিদারক। ফলিয়াস মাকড়সা প্রথমত তার বাচ্চা যখন ফোটে, এই যে বাচ্চা যখন ফুটে, শত শত বাচ্চা, শত শত বাচ্চা যখন ডিম ফুটে বের হয়, তখন প্রথম ওরা খাবার পাবে কোথায়? ওরা একদম কোনো কথা নাই, নিষ্ঠুরতার একটা পরিচয় দেয়। মানে প্রকৃতির এইভাবেই বানানো আর কি, সৃষ্টিকর্তা এটা চাইছে না হয়তো। তো ওরা কি করে, ডিম ফুটে বের হওয়ার পরই সামনে যা পায় তাই খায়। মানে যা পায় তাই খায় বলতে ওর মায়ের গর্ভ দেখে, প্রথমে ওর মায়ের যে বুকটা সেটা পায় ওরা, তো ওর মায়ের শরীরটা খেয়ে ফেলে। এই যে মা বড় আকারের ডিমের পিণ্ডটি বুকে নিয়ে আগলে রাখে। তো যখন এই বুকে নিয়ে আগলে রাখছে ডিমটা, যখন ডিমটা ফুটে শত শত বাচ্চা বের হয়, এই বাচ্চা খাবার হিসেবে মায়ের দেহকে ভক্ষণ করে। বুঝছো কতটা হৃদয় বিদারক? মায়ের দেহকে ভক্ষণ করে, শত শত মাকড়সার বাচ্চা এই ফলিয়াস মাকড়সাকে খেয়ে ফেলে, মাকে খেয়ে ফেলে। এভাবে তার মা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয় ফলিয়াস মাকড়সা। রক্তচোষা বাদুড়। রক্তচোষা বাদুড় এরা যদি এমন হয় যে এদের দলের কেউ একজন মনে করো রক্ত পায় নাই, অভুক্ত আছে, তো এরা কি করে, রক্তচোষা বাদুড় নিজেরা যে রক্তটা খাইছে, নিজেরা যে রক্তটা সংগ্রহ করছে ওইটা উদগীরণ করে দেয় অন্যকে খাবার দেওয়ার জন্য। নিজের পেট থেকে রক্ত উদগীরণ করে অপরকে খাওয়ায়। হুম। তো এটা অ্যালট্রুইজমের একটা উদাহরণ। ভারভেট বানর, এটা কীরকম, যে আফ্রিকার ভারভেট বানর শিকারের উপস্থিতি টের পেলে অন্য অন্য সদস্যদের জন্য একটি সতর্ক সংকেত প্রেরণ করে, এমনকি শিকারীকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে যাতে অন্য সদস্যরা নিরাপদে পালিয়ে যেতে পারে। ওই যে প্রাইমারি লেভেলে বাংলা বইয়ে একটা গল্প পড়ছিলাম, এটা যে কোন ক্লাসে ছিল ঠিক মনে নাই, ক্লাস 1, 2, 3 এরকম কোনো একটা ক্লাসে, যে সুন্দরবনের বানর হরিণকে কিভাবে বাঁচায়। বাঘের উপস্থিতি টের পেয়ে হরিণকে সিগন্যাল দেয় যে বাঘ কিন্তু তোমাকে শিকার করতে আসছে, ডেকে ডেকে এটাকে সিগন্যাল দেয় বাঘ, যে বাঘ আসছে হরিণকে শিকার করতে, এই সিগন্যাল দেয় এবং হরিণ সেখান থেকে পালিয়ে যায়। তো ওইটাও কিন্তু একটা অ্যালগরিদম, ঠিক এই কাজটাই ভারভেট বানরও করে থাকে। হ্যাঁ, এই যে এখানেও কিন্তু সেই উদাহরণটা আছে, এই যে চিত্রা হরিণ এবং রেসাস বানরের অ্যালগরিদম। বানর হরিণকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য সংকেত দিয়ে থাকে, এটা একটা অ্যালগরিদম। আর ডলফিন কি করে, ওদের যদি কোনো একটা সদস্য অসুস্থ হয় তাহলে তাকে ধাক্কা দিয়ে সাহায্য করে, পানির ধাক্কা দিয়ে, মানে তার দিকে। আমরা জানি যে যারা জলে বাস করে তাদের ক্ষেত্রে অক্সিজেন থাকে পানিতে, তাই না? তো পানি ধাক্কা দিয়ে সাহায্য করে যেন সে শ্বাস নেওয়া চালিয়ে গিয়ে বেঁচে থাকতে পারে। ডলফিন অসুস্থ হইলে অন্যান্য সদস্যরা কী করে, তার দিকে পানি ধাক্কা দেয় যেন পানিতে যেন শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে। তো দেখছো যে প্রাণী জগতে প্রাণীরা কত ভালো, নিজেদের মধ্যে কত বন্ধুত্ব, কত সহমর্মিতা, পরার্থপরতা, নিজের স্বার্থকে বিলীন দিয়ে, নিজের স্বার্থকে ত্যাগ করে অপরের স্বার্থকে বড় করে দেখতেছে। কিন্তু এটা দুঃখের বিষয় যে মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও এখন মানুষ হয়ে গেছে পশুর মতো। মানুষ নিজের স্বার্থকে বড় করতে গিয়ে অপরের স্বার্থকে তো প্রাধান্য দিচ্ছেই না, বরঞ্চ কিভাবে নিজে বড় হওয়া যায় তাতে অন্যে মরুক, অন্যে মরুক, আমি বেঁচে থাকলে হয়, আমি বড় হইলেই হয়। সৃষ্টির সেরা জীব মানুষের উক্তি এখন এই মানুষের চিন্তাভাবনা হয়ে দাঁড়িয়েছে, এই দুঃখের বিষয়। মৌমাছি আমরা জানি একটা সামাজিক প্রাণী। তো বাংলাদেশে 3 প্রজাতির মৌমাছি পাওয়া যায়, অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা এবং অ্যাপিস ফ্লোরিয়া। ইন্ডিকা, ডরসাটা, ফ্লোরিয়া। হ্যাঁ, আচ্ছা। এই অ্যাপিস ইন্ডিকাকে হচ্ছে মধু সংগ্রহের জন্য এই যে কৃত্রিম উপায়ে দেখো না, কৃত্রিম উপায়ে বাক্সে করে ওই যে মধু সংগ্রহ করে বিভিন্নভাবে, আরও কয়েকটা টাইপ আছে। সো এই অ্যাপিস ইন্ডিকাকে ব্যবহার করা হয় হচ্ছে মধু সংগ্রহের জন্য কৃত্রিম উপায়ে। হ্যাঁ, আচ্ছা।
একটি মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি। এখানে সবচেয়ে কষ্টের কাজ করে হচ্ছে এই কর্মী মৌমাছি। আর রানী মৌমাছির কাজ হচ্ছে ইনস্ট্রাকশনস দেওয়া, কন্ট্রোল করা, টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করা হচ্ছে রানী মৌমাছির কাজ। আর বাচ্চা জন্মদান করা রানীর কাজ। আর পুরুষ মৌমাছির কাজ হচ্ছে নারীর সাথে মিলন করা, মানে এই রানী মৌমাছির সাথে মিলন করা হচ্ছে পুরুষ মৌমাছির কাজ। তাহলে রানী আর পুরুষ এরা কিন্তু কোনো কাজ কাম করে না। এদের কাজ হচ্ছে, রানীর কাজ ইনস্ট্রাকশনস দেওয়া এবং জনন কাজ, আর পুরুষের কাজ শুধুমাত্রই জনন কাজ। কর্মীর কাজ, ওরা কোনো ইনস্ট্রাকশনসেও নাই, মানে কোনো মাতব বাড়িতেও ওরা নাই, কোনো জনন কাজেও নাই, ওদের কোনো চাহিদা নাই। ওরা শুধুমাত্র কাজ করে, শুধু কাজ ওরা। আমরা সামনে দেখবো এটা। তো দেখো, রানী মৌমাছি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রানী সমাজের মধ্যমণি। মানে মৌচাকে একটা মৌমাছি যে অনেকগুলা মৌমাছি থাকে, হাজার হাজার মৌমাছি থাকে, তো এইখানটায় মেইন ইনস্ট্রাকশনস দেয় কে? সবাই কার কথা শুনে চলে, কার ইনস্ট্রাকশনস অনুসরণ করে? রানীর ইনস্ট্রাকশনস। সো মৌমাছি হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অংশ, ঠিক আছে? মৌমাছির ক্ষেত্রে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কার্যকর থাকে। তো আমরা আগেই বলছি যে রানী মৌমাছির কাজ কি? সন্তান জন্ম দেওয়া, মানে এই যে নতুন মৌমাছি জন্ম দেওয়া আর কি, আর ইনস্ট্রাকশনস দেওয়া। এদের সঙ্গমের পর রানী দিনে 1500 থেকে 2000 ডিম পাড়তে পারে। আচ্ছা, রানীর লার্ভাগুলা তরুণ কর্মী মৌমাছির গলবিলীয় এবং ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে খরিত নাইট্রোজেন সমৃদ্ধ রাজকীয় জেলি খেয়ে বড় হয়, ফলে রানী মৌমাছিতে রূপান্তরিত হয়। এই ঘটনাকে বলা হয়ে থাকে সুপারসিডিওর। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা, মানে রানী মৌমাছি, কোনো একটা মৌমাছি রানী কেমনে হয়ে ওঠে, রানী মৌমাছি হয়ে ওঠার পেছনে গল্পটা কীরকম? এই যে কর্মী মৌমাছি যেটা সবচেয়ে ত্যাগ স্বীকার করতেছে, একটা মৌচাকে সবচেয়ে কর্মঠ এবং ত্যাগ স্বীকার করা যদি কোনো মাছির কথা বলা হয়, সেটা হচ্ছে কর্মী মৌমাছি। কর্মী মৌমাছির যে গলবিলীয় গ্রন্থি এবং ম্যান্ডিবুলার গ্রন্থি, গলবিলীয় গ্রন্থি এবং ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে নাইট্রোজেন সমৃদ্ধ রাজকীয় জেলি নামক একটা জেলি ক্ষরণ হয়, রাজকীয় জেলি তৈরি হয়। এই রাজকীয় জেলি খেয়ে বড় হয়। এই রাজকীয় জেলি খেয়ে আস্তে আস্তে রানী মৌমাছিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, তো এই ঘটনাটাকে বলা হয়ে থাকে সুপারসিডিউর। তো এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি দেখলাম? কোথা থেকে খরিত হচ্ছে? গলবিলীয় গ্রন্থি এবং ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে খরিত হচ্ছে, এবং পদার্থটা কীরকম? নাইট্রোজেন সমৃদ্ধ। হ্যাঁ, তো নাইট্রোজেন সমৃদ্ধ এই রাজকীয় জেলি খেয়ে রানী মৌমাছির লার্ভাগুলা পরবর্তীতে পূর্ণাঙ্গ রানী মৌমাছিতে কনভার্ট হয়। বুঝছো? আচ্ছা, আর টোটাল ঘটনাটাকে কি বলা হচ্ছে? সুপারসিডিওর। 16 দিনের মধ্যে মৌমাছিরা পূর্ণাঙ্গ রানী মৌমাছিতে রূপান্তরিত হয়, মানে যেটা রানী হবে। একটা চাকে তো একটাই রানী থাকে, তাই না? তো 16 দিনের মধ্যে মৌমাছিরা রানীতে রূপান্তরিত হয়। মানে আলটিমেটলি রূপান্তরিত হয় বলা ভুল হবে, রূপান্তরিত করে, পূর্ণাঙ্গ করে তোলে। কারা করে? কর্মীরা করে। কর্মী মৌমাছিরাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ কি? ওরাই কিন্তু এই রাজকীয় জেলিটা তৈরি করতেছে, ওদের ম্যান্ডিবুলার গ্রন্থি এবং গলবিলীয় গ্রন্থি থেকে খরিত এই রাজকীয় জেলিটা ওরাই তৈরি করতেছে। আর রানী মৌমাছির যে লার্ভা, ওইটাকে তিলে তিলে 16 দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে তুলতেছে ওরাই, এই রাজকীয় জেলি খাওয়ানোর মাধ্যমে। হ্যাঁ, একটা রানী মৌমাছি সবচেয়ে বেশি দিন বাঁচে, 3 থেকে 5 বছর বাঁচে। অন্যদিকে পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি তারা 50 থেকে 60 দিন বাঁচে। তো রানী মৌমাছির আয়ুষ্কাল কত? 3 থেকে 5 বছর। ওকে, কাজ। রানী মৌমাছির কাজ আগেই বলছি যে প্রথম কাজ হচ্ছে ডিম পাড়া, দ্বিতীয়ত ওরা হচ্ছে ইনস্ট্রাকশন দেয়। এখন প্রশ্ন হচ্ছে, রানী মৌমাছির ইনস্ট্রাকশনস কেন শুনবে?
কর্মী মৌমাছি এবং পুরুষ মৌমাছি কেন রানীর কথা শুনবে? কেন শুনবে? যেমন একটা রাজার কথা কেন শোনে মানুষ? কারণ তার ক্ষমতা আছে, তার পর্যাপ্ত লোকবল আছে, তার সেনা আছে, এজন্যই তো শোনে, তাই না? তাহলে প্রশ্ন, রানীর কথা কেন শুনবে? কারণ রানীর কাছে ফেরোমন আছে। রানীর কাছে আছে ফেরোমন। রানীর মস্তক থেকে ফেরোমন খরিত হয়। এই ফেরোমনের কারণে পুরুষ এবং কর্মী মৌমাছিরা রানীর কথা শুনে চলে। বুঝছো? তো এটা মনে রেখো, ফেরোমন। হ্যাঁ, ফেরোমনের কারণে হচ্ছে রানীর কথা সবাই শুনে শুনে চলে। ওকে। পুরুষ মৌমাছি, আগেই বলছি, পুরুষ মৌমাছির একমাত্র কাজ হচ্ছে জননে হেল্প করা। একটা কলোনিতে 300 থেকে 3000 পর্যন্ত পুরুষ মৌমাছি থাকতে পারে। আর প্রথম কথা, এরা তো নিষেকে হেল্প করবেই। আর এদের অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় পুরুষ মৌমাছির সৃষ্টি হয়। আমরা উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারে এই পার্থেনোজেনেসিস জিনিসটা কাভার করছিলাম। তো যারা ক্লাসটা করছো তারা জানো। মানে নট ইম্পর্টেন্ট যে তুমি আমার ক্লাস করা লাগবে, এটা ইম্পর্টেন্ট না। যেইখান থেকে হোক শিখো, যেইখান থেকে পারো শেখো, নো প্রবলেম, নো ইস্যু। কর্মী মৌমাছি, কর্মী মৌমাছির সংখ্যা সবচেয়ে বেশি। আগেই বলছি, কর্মী মৌমাছি হচ্ছে একটা মৌচাকে সবচেয়ে আত্মত্যাগী মৌমাছি হচ্ছে কর্মী মৌমাছি, যারা নিজেদের সকল চাহিদা, নিজেদের সকল সকল আহ্লাদ, সকল আবেগ সব কিছু বিসর্জন দিয়ে একটা মৌচাকের জন্য সর্বক্ষণ কাজ করে চলে হচ্ছে এই কর্মী মৌমাছি। আর এদের সংখ্যাই সবচেয়ে বেশি। একটা মৌচাকে 60,000 থেকে 80,000 কর্মী মৌমাছি থাকতে পারে। আর এরাই হচ্ছে কলোনির ক্ষুদ্রতম সদস্য, ক্ষুদ্রতম। সবচেয়ে ছোট ছোট মৌমাছি যেগুলা, ওইগুলা হচ্ছে কর্মী মৌমাছি। এদের সংখ্যা বেশি। হ্যাঁ, এদের আয়ুষ্কাল 50 দিন। যেটা বললাম যে কর্মী মৌমাছি এবং পুরুষ মৌমাছির আয়ুষ্কাল কম, 50 থেকে 60 দিন এই রেঞ্জের মধ্যে হয়। এতে এরা বসন্ত এবং শীতকালে কঠিন পরিশ্রমে লিপ্ত থাকে, এজন্য আয়ু কমে যায়। দেখছো কতটা প্যাথেটিক? এ সময় মাত্র 6 সপ্তাহ জীবিত থাকে। মানে এমনি তো আয়ুষ্কাল 50 দিন এরকম, কিন্তু বসন্ত শীতকালে কঠিন পরিশ্রম করলে আয়ু আরও কমে যাইতে পারে। আচ্ছা, এখান থেকে কিছু পার্থক্য দেখে নেওয়া যাক। আকারে সবচেয়ে বড় থাকে কারা? রানী মৌমাছির আকার সবচেয়ে বড় একটি মৌচাকে। তারপর রানীর থেকে একটু ছোট সাইজের যে মৌমাছিগুলা, সেগুলা হচ্ছে পুরুষ মৌমাছি। আর কর্মী মৌমাছি সবচেয়ে ছোট, আকারে সবচেয়ে ছোট মৌমাছিগুলো হচ্ছে কর্মী মৌমাছি। আয়ুষ্কাল, রানীর আয়ুষ্কাল সবচেয়ে বেশি 3 থেকে 5 বছর। আর পুরুষ মৌমাছি 50 থেকে 60 দিন বাঁচে। কর্মী মৌমাছি সবচেয়ে কম, 50 দিন বাঁচে। মানে কর্মী মৌমাছি সব কিছুই কম কম পাচ্ছে, তবে একটা জিনিস বেশি, সেটা কি? কাজ। কাজ জিনিসটা বেশি করতেছে কর্মী মৌমাছি, তাছাড়া সব কিছু ওকে কম কম দেওয়া হয়েছে। হ্যাঁ, প্যাথেটিক জিনিসটা, তাই না? প্রতি মৌচাকে একটি রানী মৌমাছি থাকে, 300 থেকে 3000টা পুরুষ মৌমাছি থাকে এবং 60 থেকে 80,000 কর্মী মৌমাছি থাকে। আচ্ছা, রাজকীয় জেলি, এটার উপাদানগুলো একটু দেখো। এখানে 60 থেকে 70% পানি থাকে। দেন প্রোটিনের পরিমাণ 12 থেকে 15%, লিপিড 3 থেকে 6%, চিনি 10 থেকে 16%। একটু মিষ্টি তো হওয়াই লাগবে, তাই না? তো একটু 10 থেকে 16% চিনি দিয়ে দেওয়া লাগে আর কি, থাকে আর কি। ভিটামিন 2 থেকে 3%। এছাড়া লবণ এবং অ্যামিনো অ্যাসিড থাকে। অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন থাকার কারণে এই জেলি ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয়। আরেকটা বার দেখো যে রাজকীয় জেলি কোথা থেকে আসে? ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে, আর হচ্ছে হাইপোফ্যারেঞ্জিয়াল। হাইপোফ্যারেঞ্জিয়াল গ্রন্থি, বা তুমি এটাও বলতে পারো এই যে গলবেলীয় গ্রন্থি বা হাইপোফ্যারেঞ্জিয়াল গ্রন্থি, ওই বললেই হইল আর কি। তো নেতৃত্বে কে থাকে? একটিমাত্র রানী মৌমাছি। তার নেতৃত্বে কয়েকশো ড্রোন বা পুরুষ এবং 60 থেকে 80,000 কর্মী মৌমাছি, ওরাই একটা মৌচাক গঠন করে। আর কর্মী মৌমাছির কথা যেটা বলছি, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে। দেখো, রানী মৌমাছি
তার একটা পরিচয় আছে যে সে নারী। পুরুষ মৌমাছি তার একটা পরিচয় আছে যে সে পুরুষ, কিন্তু কর্মী মৌমাছির কোনো পরিচয় নাই, মানে সে বন্ধা। ও আচ্ছা, পরিচয় আছে, সরি, স্ত্রী মৌমাছিরা, তাই না? বন্ধা স্ত্রী মৌমাছি, হ্যাঁ সরি রে, বন্ধা স্ত্রী মৌমাছি। কর্মী মৌমাছি হচ্ছে বন্ধা স্ত্রী মৌমাছি, একটু ভুল বলে ফেলছিলাম, সরি। আচ্ছা, তাহলে কর্মী মৌমাছি কোন কোন ধরনের মৌমাছি? মানে পুরুষ হইলে তো তারা রানীর সাথে মিলন করত। তারা হচ্ছে বন্ধা, বন্ধা স্ত্রী, যাদের যারা সন্তান উৎপাদনে সক্ষম নয়, এরকম বন্ধা মহিলাদের মৌমাছিগুলা, ওরাই এরকম কাজে লিপ্ত থাকে আর কি। কর্মী মৌমাছি, এইখানে এই জায়গাটা আসলে আমি প্রথমবার পড়ে মানে নিজের কাছে একটু খারাপ লাগতেছিল যে আসলে কর্মী মৌমাছিদের জীবনটা কেমন রে। একটা রোবোটিক লাইফ, তাদের কোনো আবেগের কোনো প্রায়োরিটি দেওয়া হয় নাই, তাদের মানসিক স্বাস্থ্যের দিকে মোটে তাকানোই হয় নাই। দেখো, একদম কর্মী মৌমাছিদের শৈশব বলতে কিছু নাই, শৈশব বলতে কিছু নাই ওদের। মাত্র 3 থেকে 4 দিন বয়সে তারা মৌচাকের যে কুঠুরি আছে, মধু কুঠুরি, এগুলা পরিষ্কার কাজে লেগে যায়। 18 থেকে 20 দিন বয়স হলেই মধু আহরণে বের হয়ে যায়, মানে শৈশব বলতে তাদের কিছু নাই। হ্যাঁ, দেখো পুরুষ মৌমাছি তারা মৌজ মাস্তি করতেছে, রানীর সাথে মিলন করতেছে, রানী মৌমাছিও মিলন করতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। কিন্তু এই যে কর্মী মৌমাছিগুলা, এরা, এদের শৈশব বলতে কিছু নাই। 3 থেকে 4 দিন বয়স হইলেই ওই ছোট বাচ্চা, তাদেরকে দিয়েই রানী মৌমাছিকে নিষ্ঠুর মধুকুঠুরি পরিষ্কারের কাজে লাগিয়ে দেয়। আবার 18 থেকে 20 দিন বয়স হলেই তাকে বলে যা মধু আহরণ করে নিয়ে আয়। হ্যাঁ, এই হচ্ছে কথা। ভাব বিনিময়ের জন্য 3টা পদ্ধতি অবলম্বন করে মৌমাছি। প্রথমত গুঞ্জন, এই যে ভো ভো করে যে শব্দ করে, গুঞ্জন, এরকম, এরকম শব্দ করে, ওইটাই গুঞ্জনের মাধ্যমে। তারপর নৃত্যের মাধ্যমে, নেচে নেচে। আর গন্ধবস্তুর মাধ্যমে, এই 3টা ভাবে, গুঞ্জন, গন্ধবস্তু এবং নৃত্য। গুঞ্জন, গন্ধবস্তু এবং নৃত্য, এই 3টা ভাবে ওরা নিজেদের ভাব বিনিময় করে থাকে। তো নৃত্য বিষয়ে আর একটু পড়তে হবে আমাদের। তো কোশ্চেনে যদি আসে যে মৌমাছি ভাষা কোনটা, মৌমাছির ভাষা হচ্ছে নৃত্য। নৃত্য হচ্ছে মৌমাছির ভাষা। তো মৌমাছি যে নৃত্যের মাধ্যমে নিজেদের ভাষা প্রকাশ করে থাকে, এইটা আবিষ্কার করেছিলেন হচ্ছে ফ্রিস সাহেব, কার্ল ফন ফ্রিস। এই যে এই ভদ্রলোক, উনি মৌমাছি যে নৃত্যের মাধ্যমে তাদের কথা বলে থাকে, ভাষা নৃত্য যে তাদের ভাষা, এটা আবিষ্কার করেছিলেন। তো মৌমাছির ক্ষেত্রে 2 ধরনের ডান্স থাকে, একটা হচ্ছে চক্রাকার নৃত্য, আর একটা হচ্ছে ওয়াগাল নৃত্য। চক্রাকার নৃত্য, ওয়াগাল নৃত্য, দেখো কি সুনিপুণ তাদের ভাষা। যখন মৌমাছি চক্রাকারে ঘুরে, যখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে, তখন ওইটার মানে হচ্ছে 100 মিটারের মধ্যে মধুর সন্ধান রয়েছে। এই যে চক্রাকার নৃত্যের মাধ্যমে বোঝায় যে 100 মিটার দূরত্বের মধ্যে ওদের যে মৌচাক, মৌচাক থেকে 100 মিটারের মধ্যে যখন মধুর সন্ধান পায়, মানে উৎসের সন্ধান আর কি, ধরো যে ফুল থেকে মধু সংগ্রহ করবে, এরকম একটা উৎস পাইছে, তখন ওরা চক্রাকারে ঘুরে ঘুরে অন্য অন্য সদস্যদেরকে বলে যে পাইছি 100 মিটারের মধ্যে মধুর সন্ধান, ওইখান থেকে মধু সংগ্রহ করা যাবে, এই আর কি। আর যখন ওরা 4 অক্ষরের মতো, যখন ওরা 4 অক্ষরের মতো করে নৃত্য প্রদর্শন করে, তখন এইটার মানে হচ্ছে 100 মিটার থেকে দূরে, মানে 150 মিটারের বেশি দূরত্বের মধ্যে কোনো একটা জায়গায় মধু সংগ্রহের একটা উৎস পাওয়া গেছে, এটা বোঝায় আর কি। হ্যাঁ, তো চক্রাকার নৃত্য এবং অগাল নৃত্য বুঝতে পারছি আশা করি। তুমি একটাবার নিজে এটা টেস্ট করে দেখতে পারো, মৌচাকের ওইখানটায় দেখবা যে আসলে ওরা কি ধরনের ডান্স প্রদর্শন করতেছে, চক্রাকারে নাচতেছে নাকি 4 অক্ষরের মতো ডান্স দিচ্ছে। এটা দেখে তুমি বুঝতে পারো যে ও কি বলতে চাচ্ছে আসলে। হ্যাঁ, সো আমাদের চ্যাপ্টারের, প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের ক্লাস এ পর্যন্তই। আর এরই মাধ্যমে আমাদের জুলজি প্লেলিস্টটা কাভার হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সোয়ার্মিং জিনিসটা রয়ে গেছে। সোয়ার্ম জানো তো, এই যে কালেকটিভ নাউন পড়ার সময় এটা দেখবা, ইংলিশে কালেকটিভ নাউন পড়ার সময় দেখবা যে সোয়ার্ম,
মৌমাছির ক্ষেত্রে সোয়ার্ম অফ বি এরকম বলা হয় না, তো সোয়ার্মিং, এই ঝাঁক, মৌমাছির ঝাঁককে সোয়ার্মিং বলা হয়ে থাকে আর কি, ঝাঁক বেঁধে চলে ওইটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম এরই মাধ্যমে আমাদের জুলজির প্লে লিস্টটা কাভার হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদের বাকি থাকলো বোটানির 2টা চ্যাপ্টারের ক্লাস বাকি আছে, আর কেমিস্ট্রির ফার্স্ট পেপারের 5টি অধ্যায় বাকি আছে। অলরেডি সেকেন্ড পেপারের ক্লাস সবগুলা শেষ হয়ে গেছে। তো যাদের প্রয়োজন হয় প্লে লিস্ট থেকে খুবই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করো। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে, ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে। ইনশাল্লাহ খুব ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহ তালা পরিশ্রমীদেরকে কখনো ফিরাই দেন না। ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।